আছো সবাই? ওরে স্পেশাল মানুষ কি স্পেশাল মানুষ। আচ্ছা, তো তোমাদের সবাই তো মনে হয় জয়েন করেছো, তাই না? 13-14 জন দেখতে পাচ্ছি। এবার টোটাল তোমার স্টুডেন্টস কতজন এখানে? আসবে মেবি, স্টুডেন্ট আরো বেশি করার কথা। ম্যাম জয়েন তো আরো বেশি করার কথা, কারণ অ্যাকাউন্টিং তো আরো অনেকজনই নিচ্ছে। 60 জন স্টুডেন্ট ম্যাম টোটাল আমাদের ডিপার্টমেন্টে। হ্যাঁ, অ্যাকাউন্টিং কতজন আমি মনে আছে জানো তো? সবাই তো ম্যাম রেজিস্ট্রেশন এখনো কমপ্লিট করে নাই, সেই জন্য আসলে শিওর না। টিমসে তো আমি 43 দেখতে পাচ্ছি। আচ্ছা, 2-1 মিনিট ওয়েট করবো। জি ম্যাম 2-1 মিনিট ওয়েট করা যেতে পারে। তারপরে শুরু করে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্স, ঠিক আছে? তো এখানে তোমাদের 3 গ্রেড কোর্সে 2 গ্রেড আমি ইনশাআল্লাহ নিব। আমি সাবরিনা ইউসুফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যাকাউন্টিং এট ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস। তো আমি হচ্ছে 2 গ্রেড তোমাদের নিব, এবং 1 গ্রেড হচ্ছে তোমাদের আরেকজন ম্যাডাম মুস্তাজানা ম্যাডাম নেবেন। তো উইকে 2টা ক্লাস থাকবে তোমার আমাদের সাথে। তো অ্যাকাউন্টিং প্রফেশন মানে সেই সাবজেক্টের কোর্স নিয়ে তোমার কোনো আইডিয়া আছে? বেসিক্যালি আমাদের এই কোর্স মেইনলি কি শেখানো হয় বা এটার দরকারটা কি? কে বলতে পারবে? কার আইডিয়া আছে কি? না ম্যাম, আপনি একটু বললে ভালো হতো। আমি তো বলবো ইনশাল্লাহ। তোমাদের একটু ধারণাটা জানতে আসলে যে কারো কোনো আইডিয়া আছে কিনা। ম্যাম আমার মনে হয় না কারো আছে, থাকলে তো এতক্ষণ বলতো আই গেস। ওকে, সো বেসিক্যালি অ্যাকাউন্টিং ইটস আ প্রফেশন, যেরকম ডক্টর একটা প্রফেশন, ইঞ্জিনিয়ার একটা প্রফেশন। সো অ্যাকাউন্টিং এটা তোমার একটা প্রফেশনের, আমাদের অ্যাকাউন্টিং বলতে তোমাদের অ্যাকাউন্টেন্ট যারা বা যারা এই বিষয়ে এক্সপার্ট, সো ইট ইজ এ প্রফেশন। তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং এর যে তোমার মেইন কাজটা অ্যাকচুয়ালি ইনফরমেশন প্রোভাইড করা, ঠিক আছে? এখন বেসিক্যালি কিন্তু আগে থেকেই আমাদের কিন্তু সব ধরনের ডিসিশন মেকিং এর জন্য, এটা প্রতিষ্ঠানের জন্য হোক নিজেদের জন্য হোক, আমাদের কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ডিসিশন নিতে হয়, ঠিক আছে? তো এই ডিসিশন যখন আমরা বেসিক্যালি নিয়ে থাকি, তো এটা যখন কোনো অর্গানাইজেশন রিলেটেড হয়, তো সেটা অর্গানাইজেশনের জন্য হোক আর আমাদের পার্সোনাল ডিসিশনের জন্য হোক, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন লাগে। তো বেসিক্যালি অ্যাকাউন্টিং এর যে মেইন কোর কাজটা হচ্ছে ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করা ডিফারেন্ট ইউজারদেরকে। তো আমরা প্রথমে একটা স্লাইড করব, শেয়ার করছি, সেখান থেকে আমরা শুরু করে। আর এই কোর্সের ক্ষেত্রে তোমাদের যে বই আমি ফলো করব, সেই বই প্লাস স্লাইড গুলো যে আমি পড়াবো সব তোমাদের টিমস আমি ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? এখনো মনে হয় দেইনি, তো ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে?
আর এখন আমি তোমাদের ফার্স্ট লাইন যেটা পড়াবো সেটা শেয়ার করছি। স্লাইডটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো প্রথমে আমরা স্টার্ট শুরু করব। তো এখানে আমরা ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা দেখবো, বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ। তো তোমাদের বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টিং এর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই অ্যাকাউন্টিং এই প্রফেশনটাকে আমাদের হচ্ছে তিনটা কোর সেক্টরে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। ওকে, তো এই তিনটা এখন আসলে বিভিন্ন বিভিন্ন ধরনের আরো নতুন নতুন এরিয়া রিসার্চের মাধ্যমে এবং তোমার নেসেসিটির জন্য অনেক ধরনের এরিয়া অফ অ্যাকাউন্টিং ইনভেন্ট হয়েছে, এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এই টাইপের। কিন্তু আমাদের মেইন যে অ্যাকাউন্টিং এর কোর এরিয়া এটা হচ্ছে তিনটি, ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। তো এখানে দেখো, এক্ষেত্রে হচ্ছে তোমাদের আমি হচ্ছে তোমাদের হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কিছু পোর্শন পড়াবো, আর অন্য ম্যাডামও তোমাদের কস্ট অ্যাকাউন্টিং পার্টটাই কিছু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এই দুটো মিলিয়ে পড়াবো, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে তোমাদের প্রথমে যেটা আইডিয়াটা দিতে চাই যে আসলে তিনটা সেক্টর আমাদের মেইন কাজগুলো কি কি। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর বেসিক্যালি মেইন পারপাস হচ্ছে একটা অর্গানাইজেশন বলতে আমরা বেসিক্যালি প্রফিট মেকিং অর্গানাইজেশন বলছি, ঠিক আছে? দ্যাট ইজ for whose company the main motive or main aim is to earn profit. Okay. বাথরুম থেকে একটা রোল, তো এখানে ওই যে টিস্যু রোল, তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তোমার এখানে আমাদের যে কাজটা করা হয় সেক্ষেত্রে আমাদের কোনো অর্গানাইজেশনের আর প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের যে প্রতিষ্ঠানে যে লেনদেন গুলো ফিনান্সিয়াল ট্রানজেকশন আর ইভেন্ট গুলো হয়ে গেছে, যেগুলো ঘটে গেছে ইভেন্ট, যা একটা কোম্পানি কাজ করেছে কোন একটা টাইম ফ্রেমের মধ্যে, আমার এখানে আমাদের একটা টাইম পিরিয়ড ধরে নেওয়া হয়। কারণ আমরা যখন কোনো ইনফরমেশন প্রোভাইড করি, দেখা গেছে বেসিক্যালি আমরা যখন এই রিলেটেড কাজগুলো করি তখন সেটা ইনডেফিনিট টাইমের জন্য কিন্তু আমরা করি না। সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা ডেফিনিট টাইম ঠিক করে নিতে হয়, ঠিক আছে? তো ডেফিনিট টাইম ঠিক করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এক ধরনের টাইম ফ্রেম ঠিক করি যে এই টাইমের মধ্যে একটা প্রতিষ্ঠান যা যা কাজ করেছে, ফিনান্সিয়াল যা যা সে পারফর্ম করেছে, সেগুলোর মাধ্যমে তার বিজনেসে কি কাজ করছে, কিভাবে পারফর্ম করছে, ঠিক আছে? কিভাবে হচ্ছে তোমার সাউন্ড শোনা যাচ্ছে, কারণ মাইক্রোফোন মিউট করো। তো যেটা তোমার বলছিলাম যে কি পারফর্ম করছে, তার ফিনান্সিয়াল কি কাজগুলো সে করছে সেগুলো রেকর্ড করা, এবং সেখান থেকে সেই ডাটাগুলো রেকর্ড করা, সেখান থেকে প্রপার ইনফরমেশন তৈরি করা এবং সেটা বিভিন্ন ইউজারদেরকে প্রোভাইড করা, এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ, ঠিক আছে? আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের কাজ হচ্ছে, এবং আচ্ছা এখানে যেটা একটা কথা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যে এই যে ইউজারদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করা হয়, ইউজারকে হচ্ছে কোম্পানির বাহিরের লোক, দ্যাট ইজ দ্য ইউজার আর আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, দ্য এক্সটার্নাল ইউজার বলে তাদেরকে, ঠিক আছে? তো এক্সটার্নাল ইউজার বলতে আমরা তাদেরকে বোঝাচ্ছি যারা আমি যেই কোম্পানির জন্য ইনফরমেশনটা জেনারেট করছে, তৈরি করছে, সেই ইনফরমেশনটা সেই ইউজাররা ইউজ করে তাদের ডিসিশনটা নেবে কিন্তু নিজেদের জন্য, কোম্পানির জন্য না। আমি এক্সাম্পল দিই, সাপোজ ধরে আহ হ্যাঁ, ধরি আমি যদি তোমার স্কয়ার কোম্পানি, আর যদি হচ্ছে তাকে সে যদি লোনের জন্য অ্যাপ্লাই করা কোনো ব্যাংকে, ঠিক আছে? লোনের জন্য অ্যাপ্লাই করে আমি সাপোজ ধরলাম তোমার কি বলে ব্র্যাক ব্যাংকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, লোনের জন্য। তো এখন ব্যাংক ব্যাংকে যখন অ্যাপ্লাই করবে স্কয়ার কোম্পানি, যে কোনো কোম্পানি আদার কোম্পানি হতে পারে,
তো তারা যখন অ্যাপ্লাই করে তখন ব্যাংক কি করে, সাথে সাথে লোন দিয়ে দেয়? কোনো এন্টিটি বা কোনো অর্গানাইজেশন যখন লোন অ্যাপ্লাই করে তখন ব্যাংক কি তাদেরকে লোন দিয়ে দেয় সাথে সাথে? জি না ম্যাম। না ম্যাম, কি করে? হ্যাঁ ম্যাম। কি করে তখন বলো দেখে? ইনভেস্টিগেশন করে। হ্যাঁ, ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশনটা করে কিভাবে? ম্যাডাম তার কোনো ক্রিমিনাল রেকর্ডস আছে কিনা, তারপরে তার ডেটা কিরকম, মানে তার মানে কোনো সন্দেহজনক কিছু আছে কিনা, আহ, তারপরে সে কোনো তথ্য গোপন করতেছে কিনা, কিংবা আগেও ঋণ খেলাপির কোনো কাজ করেছেন কিনা, এই ব্যাপারগুলো আর কি। হ্যাঁ তার ঠিক প্রফিট আছে, যেরকম কিন্তু হচ্ছে সেটা দিয়ে বেসিক্যালি কিন্তু ওই ঋণটা এইগুলা পরিশোধ করতে পারবে কিনা। ঠিক আছে, কিন্তু হ্যাঁ এই যে এখন বললা আলটিমেটলি ব্যাংক কিন্তু দেখবে যে তার কোম্পানির পারফরমেন্সটা কেমন। ঠিক আছে, কোম্পানি অ্যাকচুয়ালি প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি আর লস মেকিং কোম্পানি, তার ফিনান্সিয়াল পজিশনটা কি ভালো মার্কেটে নাকি খারাপ, এটাই কিন্তু মেইন ফ্যাক্ট। ঠিক আছে, আদার ইস্যু, হ্যাঁ সে ঋণ খেলাপি আছে কিনা আর আদার কোনো পেমেন্ট ইস্যু আছে এটা দেখতে পারবে, এটা দেখবে, কিন্তু মেইন ফোকাস কিন্তু থাকবে কি তার ফিনান্সিয়াল পারফরমেন্স পজিশনের উপরে, তাই না? কারণ সে যদি ফিনান্সিয়ালি সাউন্ড না থাকে, সে ফিনান্সিয়াল পারফরমেন্স ভালো না থাকে, বিজনেস ট্রানজাকশন লেনদেন যদি বাংলাদেশে যদি প্রফিট মেকিং মানে না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সে লোন কি পেমেন্ট করতে পারবে না। তাহলে এই যে সে ওই কোম্পানির ফিনান্সিয়াল ডাটা ইনফরমেশন সে অ্যানালাইজ করবে, ঠিক আছে, সেই ইনফরমেশন গুলো কিন্তু তাকে সেই কোম্পানির ইনফরমেশন যেগুলো প্রোভাইড করছে সেখান থেকে কিন্তু পাবে। ঠিক আছে, এবং তার মাধ্যমে কিন্তু সে ডিসিশনটা নিচ্ছে, এবং ডিসিশনটা কি সে কি কোম্পানির জন্য নিচ্ছে নাকি তার ব্যাংক নিজের জন্য নিচ্ছে? ব্যাংকের জন্য। হ্যাঁ, আনসার দাও, রেসপন্স করতে হবে ব্যাংক তো। নিজের জন্য নিয়েছে। ব্যাংক নিজের জন্য নিয়েছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমি এখানে এটাই বললাম যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এই ইনফরমেশনটা প্রোভাইড করে কি আউটসাইড পার্টিকে, এক্সটার্নাল পার্টি অফ দ্য অর্গানাইজেশনকে প্রোভাইড করে, যেখানে ওই পার্টিরা আর ইউজাররা এই ইনফরমেশন অ্যানালাইজ করে তাদের নিজেদের জন্য ডিসিশনটা নিয়ে থাকে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট যে ইনফরমেশন গুলো জেনারেট করে তৈরি করে, তারা বেসিক্যালি এই ইনফরমেশনটা কোম্পানির ইন্টারনাল পিপলের জন্য, ইন্টারনাল ইউজারের জন্য তৈরি করে। সাপোজ ম্যানেজার, এমপ্লয়ি, তারা কি করে কোম্পানির ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন তারা ইউজ করে কি কোম্পানির জন্য ডিসিশনটা নিয়ে থাকে, তাই না? ম্যানেজমেন্ট লেভেলে আর এমপ্লয়ি যারা প্ল্যান করে আর কোম্পানিতে ওয়ার্ক করে, তাদের তো কোম্পানি রান করতে গেলে ইনফরমেশন দরকার হয়, তাই না? ফিনান্সিয়াল ডাটা ইনফরমেশন না পেলে তারা কি প্ল্যানিং করতে পারবে, বাজেটিং করতে পারবে? একটা প্রোডাক্ট কত দামে বিক্রি করতে হবে, কত দামে বিক্রি করলে সেল করা যাবে, কতটা প্রোডাক্ট, ইউনিট অফ প্রোডাক্ট বিক্রি করবে, ঠিক আছে, কতটুকু আমার মার্কেটিং এর জন্য আমি এক্সপেন্স করব, আমি কতটুকু রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে এক্সপেন্স করব, দেন আমার অ্যাডভার্টাইজমেন্ট কত দিতে হবে, কেমন, এই সব কিছুর ইনফরমেশনটা কিন্তু তাকে কোথা থেকে পেতে হবে? অর্গানাইজেশন ইন্টারনাল প্রসিডিউর থেকে, সেটা প্রোভাইড করা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি মিস। জি ম্যাম। পার্থক্য বুঝতে পেরেছো? জি জি ম্যাম, ম্যাডাম, বোঝা গেছে। বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা, কস্ট অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে মেইনলি কস্ট রিলেটেড। তো বেসিক্যালি কস্ট অ্যাকাউন্ট ডিফারেন্ট টাইপস অফ কস্ট ক্লাসিফাই করা, আমাদের একটা প্রতিষ্ঠানে যে যত ধরনের কস্ট ইনকাম হচ্ছে, যত সেক্টর থেকে যত ধরনের কস্ট ইনকাম হচ্ছে সেগুলো ডিফাইন করা, সেগুলো ক্লাসিফাই করা, ঠিক আছে, এবং সেগুলোর তোমার অ্যালোকেশন করা, ঠিক আছে, এই সব কিছু হচ্ছে আমার কস্ট অ্যাকাউন্টিং করে থাকে। এবং বেসিক্যালি কস্ট অ্যাকাউন্টিং এই ইনফরমেশন গুলো বোথ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সেক্টরকে এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেক্টরকে দু জায়গাতেই প্রোভাইড করে। কারণ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ করতে গেলে কস্ট ইনফরমেশন লাগবে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাজ করতে গেলে কস্ট ইনফরমেশন লাগবে অর্গানাইজেশনে। ঠিক আছে, এই জন্য এই কস্ট অ্যাকাউন্টিং বেসিক্যালি দুইটা সেক্টরকে অ্যাকচুয়ালি হেল্প করে, তো আলটিমেট গোল ফুলফিল করতে সাহায্য করে। বোঝা গেছে? আমার কথা বুঝতে পেরেছো?
জি মিস। আচ্ছা, এখন দেখো আসি আমরা এই ডেফিনেশনটাতে। ঠিক আছে, এই ডেফিনেশনটা বেসিক্যালি তোমার হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডেফিনেশন। সেখানে এটা বলা হচ্ছে accounting is an information systems which identify economic events, records and communicate useful information to its intended users. ঠিক আছে, তো অ্যাকাউন্টিং এটা আমি কি বলছি এটাকে, তো অ্যাকাউন্টিং এ এখন যেগুলো জিনিস আন্ডারলাইন করা আছে সেগুলোকে আমি ডিটেইল এলাবোরেট করে বোঝাবো। অ্যাকাউন্টিং কে আমরা বলছিলাম এই তিনটা মেইন এরিয়া এবং এগুলোর কাজ কি সেটা বুঝলাম। সেটাকে আমরা কি বলছি, একটা ইনফরমেশন সিস্টেমস বলছি। কেন? কারণ একটা জিনিস যদি আমি একটা সিস্টেম বলতে চাই সেটা কিন্তু একটা প্রপার স্ট্রাকচার ওয়েতে আমাকে রান করতে হবে, কোন একটা স্ট্রাকচার রুলস রেগুলেশন মেনটেন করে। তো অ্যাকাউন্টিং এও কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ও হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, কারণ এটা আমার একটা সিস্টেমেটিক বেসিক্যালি রান করে থ্রু দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এন্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, তো এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমাদের এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ যে আমাদের প্রসিডিওর গুলো রান করবে, যে ফ্রেমে এটা তৈরি হবে, এই কাজগুলো করতে হবে, সেগুলোর ডিটেল আলোচনা আছে। এবং এটার সাথে সাথে আমাদের আরো কিছু স্ট্যান্ডার্ড বা রুলস সেট করা আছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সব কাজগুলো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। কারণটা কি বলতে পারো, কেন আমাদের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, রুলস ফলো করতে হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রসিডিওর রান করার জন্য? কে বলতে পারবা না? ম্যাম এগুলো এক্সটার্নাল ইউজারদেরকে প্রোভাইড করা হবে, একটু জোরে বলবা, কথা বুঝতে পারছি না। এই ইনফরমেশন গুলো এক্সটার্নাল ইউজারদের প্রোভাইড করা হবে সেজন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ কি, আমি হচ্ছে ইনফরমেশন কাদেরকে দিচ্ছি, এক্সটার্নাল ইউজারদেরকে, এবং এই ইনফরমেশন ইউজ করে তারা কি আমার জন্য ডিসিশন নিচ্ছে না না ম্যাম, তাদের জন্য নিচ্ছে? তাদের জন্য নিচ্ছে। তার মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করছে, তাই না? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করছে এর মাধ্যমে। তাহলে কি হচ্ছে, কারণ আমি কিন্তু আমি চাবো যে বাইরের মানুষ আমার কোম্পানিকে কি ভালো মনে করুক, আমার কোম্পানির ভালো পারফরমেন্স ভালো সবার কাছে এক্সপোজ করতে, তাই না? এই জন্য যদি কোনো রুলস এন্ড রেগুলেশন না থাকে তাহলে কিন্তু কি হবে, আমি আমার ইচ্ছা মতোই কিন্তু ইনফরমেশন তৈরি করে প্রোভাইড করবো। মোস্ট অফ দ্য ক্ষেত্রে যা হয়, আমরা জেনারেল সাউন্ডে যেটা বলি, এথিক্যালি তো আসলে যেটা আমাদের এথিক্স অনুযায়ী ফলো করা উচিত, যে আমার যেটা অ্যাকচুয়াল আমার সিনারিও সেটাই আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। আর যদি এথিক্যাল ইস্যু এখানে ভায়োলেশন হয়, যদি এথিক্যালি কেউ কাজ না করে, তখন সেখানে কি করতে হয়, রুলস ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, তো প্রিভিয়াস অনেক ধরনের এই ধরনের ইনসিডেন্টের কারণে আসলে আস্তে আস্তে এই ধরনের আইন এবং রুলস রেগুলেশন স্ট্যান্ডার্ড ইম্পোজ করা হয়েছে ফর দ্য ওয়ার্ক অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। বোঝা গেছে আমার কথা? তো এই জন্য হচ্ছে আমাদের এখানে এই স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে হয়। সো বেসিক্যালি আমাদের দেশ এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে স্ট্যান্ডার্ড ফলো হয় ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসিডিওর, সেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যেটাকে বলা হচ্ছে আইএস। এটা হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড গুলো তোমার তৈরি করে এবং এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে আইএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ঠিক আছে, তো আমাদের দেশে এই আইএস কে আমরা বিএএস নামে অ্যাডাপ্ট করেছি। ঠিক আছে, তো আমাদের দেশের স্ট্যান্ডার্ড নাম হচ্ছে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো, আচ্ছা এখানে একটা কথা বলে যে আমাদের ইউএসএ আর আমেরিকাতে আইএস ফলো করা হয় না, ওরা ওদের নিজস্ব স্ট্যান্ডার্ড ফলো করে, যেটাকে বলা হয় গ্যাপ, GAAP। এর ফুল ফর্ম হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। ওকে, আচ্ছা এটা জাস্ট তোমাদের নলেজ দেওয়ার জন্য। এখানে আমরা ডিটেইল সব ধরনের আইএস এগুলো কাজ কর্ম সবই পড়েছি। তো তোমাদের বেসিক্যালি এই এরকম ডিটেইল স্ট্যান্ডার্ড পড়ানো হয় না, কিন্তু এই স্ট্যান্ডার্ড গুলোতে যা আছে সেগুলো তোমার বেসিক জিনিসগুলো তোমাদেরকে থ্রু আউট দ্য কোর্স শেখানো হবে। আচ্ছা এখন দেখো, তাহলে আমাদের এটাকে ইনফরমেশন সিস্টেম কেন বলছি সবাই বুঝতে পেরেছো তো, তাই না? জি ম্যাম। আচ্ছা এখন দেখো তাহলে নেক্সট কাজটা কি এখানে কি বলা আছে, সবাই খেয়াল করো।
সবাই আমার কথা বুঝতে পারছো তো? শোনো, তোমাদের কেউ কোনো কনসেপ্ট না বুঝতে, যেহেতু এটা তোমাদের টোটাল ডিফারেন্ট একটা কথা, তোমাদের এই সম্বন্ধে ওরকম কোনো আইডিয়া নেই, সে তো হতেই পারে যে আমি যা বলছি প্রথম বলাতেই, প্রথম লেকচারে তুমি সেটা নাও বুঝতে পারো। সো আমার এটা সাজেশন থাকবে যে আমি যখন পড়াই সেই পড়ানোর মাঝে তোমার যদি কোনোটাতে কনফিউশন তৈরি হয় বা বুঝতে সমস্যা হয়, আমাকে আবার জিজ্ঞেস করে, আমি আবার বুঝিয়ে দেবো। কিন্তু তুমি যদি এই জিনিসগুলো প্রথম থেকে কনসেপচুয়ালি সাউন্ড না থাকো, পরবর্তীতে তোমার কিন্তু অনেক সমস্যা হবে। আর আমাদের এখানে যে ম্যাথমেটিক্যাল এটা কোর্স ঠিক আছে, কিন্তু তোমার এই অ্যাকাউন্টিং এ ম্যাথ করতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি করতে পারবা না, ভালো করতে পারবা না। ঠিক আছে? কারণ পরবর্তীতে তুমি যদি দেখো এখানে কিন্তু ওরকম কোনো ফর্মুলা বা সূত্র এরকম কিছু কিন্তু নেই যে সেটা মুখস্থ করে তুমি অঙ্ক করবা। এখানে তোমাকে অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমার আইডিয়ার উপরে তোমাকে করতে হবে, তুমি যা বোঝো এখানে যা আমাদের থিওরিতে যা আছে সেটা নিজে বুঝে ওই অনুযায়ী অ্যাপ্লাই করে করতে হবে। এই জন্য প্রথমে তুমি যদি ইংলিশে করো, প্রথমে লেকচার গুলো একটু থিওরিটিক্যাল থাকবে, কনসেপচুয়াল থাকবে, যেটা বুঝতে হবে তোমাকে। তো এক্ষেত্রে তুমি যদি প্রথম থেকে ভালো মতো বুঝে না না, তুমি কিন্তু পরবর্তীতে তোমার অনেক সমস্যা হবে। তুমি কিন্তু ম্যাথও করতে পারবা না, প্রপার কোনো কিছুই আনসার করতে পারবা না। এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ বিশেষ করে আমাদের এখানে প্রত্যেকটা চ্যাপ্টার একটার সাথে একটা লিঙ্ক, কনসিকুয়েন্সিয়াল প্রসেসের মতো। কারণ তুমি চ্যাপ্টার 1 না বুঝলে চ্যাপ্টার 2 বুঝবা না, 2 না বুঝলে 3 বুঝবা না। আমার কথা বুঝতে পেরেছো সবাই? তখন চ্যাপ্টার 2 বুঝতে গেলে চ্যাপ্টার 1 এর নলেজ মাথায় থাকতে হবে, আর 3 জি বুঝতে মিস। গেলে 2 এর নলেজ মাথায় থাকতে হবে। এটা কিন্তু সবাই ভালো মতো বুঝে না। আমি কিন্তু প্রথমে এই কথাটা বলে দেই, কারণ তোমার জন্য এই বিষয়ে সিরিয়াস থাকো। এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, যতগুলো আমরা চ্যাপ্টার পড়বো, ডিফারেন্ট চ্যাপ্টার হলো, এটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার প্রিরিকুইজিট এর আগে চ্যাপ্টার। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রেখো। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এখানে কারো কোনো একটু পর্যন্ত সমস্যা নেই। আচ্ছা, নেক্সট দেখো। তো এই আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রথম কাজটাই হচ্ছে ইকোনমিক ইভেন্ট আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই ইকোনমিক ইভেন্ট। তাহলে এখন ইকোনমিক ইভেন্ট আমরা কাকে বলছি? দেখেন কি বলা হচ্ছে, only financial events or transactions are taken into consideration, that is economic event are those events that is I can convert into financial term, okay, or monetary unit। তো ফিনান্সিয়াল ইভেন্টস অর ট্রানজাকশন বলতে আমি তাদেরকে বলছি যেগুলোকে আমি কি অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারবো, that which transaction can be converted to monetary unit। আমার কথা বোঝা গেছে? আমি যদি কোনো ইভেন্ট কে or ফিনান্সিয়াল কোনো ট্রানজাকশন না পারি, তাহলে কিন্তু সেটা আমার মনিটরি ইকোনমিক ইভেন্ট হবে। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। সাপোজ আমি ফার্নিচার, একটা মেইন কাজটা কি? ফার্নিচার সেল করা। কথা শোনা যাচ্ছে? ম্যাডাম নেটওয়ার্কে মেবি একটু প্রবলেম আছে, কথা কেটে কেটে আসতেছে। এখনই প্রবলেম হচ্ছে? যেমন আমি একটু আগে মানে প্রবলেম ছিল, ম্যাম মাঝখানে আগের হয়তো- কথাগুলো বুঝি নাই। এখন কি আছে? না ম্যাডাম। অনলাইন ক্লাসে এটাই সমস্যা, ইন্টারনেটের এত আপ ডাউন করে। একটু wait করে যাতে এটা ঠিক হয় কিনা। এখন শোনা যাচ্ছে? হ্যালো? মাঝে মাঝে কেটে কেটে আসে আর মাঝে মাঝে ঠিক আসে, মানে এরকম অবস্থা। এখন শুনতে পাচ্ছো? ম্যাম হ্যাঁ বলো, কিছু বলছো?
ম্যাম আপনার কথা খুব কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না আসলে। আচ্ছা আমি লাইনটা ডিসকানেক্ট কানেক্ট করছি দেখি না। আচ্ছা, আচ্ছা সো যেটা বলছিলাম, বেসিক্যালি এই কোর্সে তোমার যদি একটু ভালো মানে কনসেন্ট্রেশন দাও, তোমার কিন্তু সবাই খুব ভালো মতোই বুঝতে পারো এবং জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। প্রথম থেকে কনসেন্ট্রেশনটা দাও, এখানে কঠিন কিছুই নেই। এবং এখানে তোমাদের পারফরমেন্স অনেক ভালোই থাকে, আমাকে পড়াই তোমরা তো অনেক ভালো করতে পারো। কিন্তু প্রথম থেকে যদি একটু বুঝে নাও, পরবর্তীতে সবই অনেক সহজ মনে হবে। আদারওয়াইজ তোমাদের পরবর্তীতে বেশি কষ্ট করতে হবে। আচ্ছা সেটা বলছিলাম, তো বলছে যেন প্রথম কাজটাই হচ্ছে কি ইকোনমিক ইভেন্ট আইডেন্টিফাই করা। ঠিক আছে, ইকোনমিক ইভেন্ট আমরা কাকে বলছি? যে ইকোনমিক ইভেন্ট ও ফিনান্সিয়াল ইভেন্ট সেই ইভেন্ট গুলো যেগুলোকে আমরা কি অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারবো, দ্যাট ইজ which events we can convert into monetary term or monetary unit. Okay, so that is তোমাকে প্রথমেই হচ্ছে দেখতে হবে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে কাজ করার ক্ষেত্রে যে এটাকে আমাদের অ্যাকচুয়ালি মনিটারি ইভেন্টে কনভার্ট করতে পারি কিনা, আমার এই বিজনেস ট্রানজাকশনটাকে এই লেনদেনটাকে। ঠিক আছে, তো যদি সেটা মনিটারি ইউনিটে কনভার্ট করতে পারো, সেটাই তুমি কিন্তু তোমার পরবর্তী স্টেপে নিয়ে আসবে, দ্যাট ইজ রেকর্ডিং প্রসেস, দ্যাট ইজ রেকর্ডে নিয়ে আসবা। যদি আমার সেটা মনিটারি ইউনিটে কনভার্টেবল না হয়, ফিনান্সিয়াল ইভেন্ট না হয়, তাহলে কিন্তু সেটা নিয়ে আমি পরবর্তী স্টেজে কাজ করবো না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমি এক্সাম্পল দিই। সাপোজ আমি বললাম যে ব্রাদার্স ফার্নিচার একটা ফার্নিচার কোম্পানি, তাই না? হুম, জি ম্যাম। তো এটা মেইন কাজটা কি? ফার্নিচার সেল করা। এখন সাপোজ হচ্ছে সে যদি তোমার 10 লাখ টাকার ফার্নিচার সেল করলো, একটা বিজনেস ইভেন্ট হলো, তো এটা কি ফিনান্সিয়াল ইভেন্ট বলতে পারি আমি, আর ফিনান্সিয়াল ট্রানজাকশন বলতে পারি? জি ম্যাম। পারি, কারণটা কি? অর্থের মাপকাঠিতে এটা পরিমাপ করা যায় এরকম। হ্যাঁ, আচ্ছা এটা গেল। আর আমি যদি সাপোজ একটা আমাদের ব্রাদার্স ফার্নিচার কোম্পানিতে সাডেন হচ্ছে তোমার তার কোম্পানিতে সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, সে তার ডেথ হলো কোন একটা অ্যাক্সিডেন্টে, তাহলে এটা একটা কি বড় একটা ইভেন্ট কোম্পানির জন্য। এটা কি আমাদের ফিনান্সিয়াল ইভেন্ট? নো। না ম্যাম। কারণ কি? কারণটা কি? এখানে কোনো মনিটারি ইনফরমেশন বা এই ধরনের কোনো কিছু নাই এটা সাথে। হ্যাঁ, রিজনটা হচ্ছে যে আমি এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে আমি জানি, কারণ আমার ক্ষতি হবে ফিনান্সিয়াল আমি জানি। কারণ সাডেন যদি কোনো একজন টপ ম্যানেজমেন্ট লেভেলের কেউ চলে যায় বা তার যদি কোনো ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, আমার কোম্পানি একটা ফিনান্সিয়াল ক্ষতি হবে, কারণ ডিফারেন্ট টাইপস অফ ইম্পর্টেন্ট ডিসিশনস আর টেকেন বাই দেম। তো এই ক্ষেত্রে তাহলে তোমার কিন্তু ক্ষতি হলো, আমি কিন্তু অর্থের মাপকাঠিতে এটা পরিমাপ করতে পারছি না, তো যে কত টাকার আমার ক্ষতি হচ্ছে, তাই না? আমি তো এটা মেজার করতে পারছি না কত ভ্যালুর ক্ষতি আমার হচ্ছে। এই জন্য এটা আমার ইম্পর্টেন্ট ইভেন্ট হলে এটা আমার কিন্তু ইকোনমিক অর ফিনান্সিয়াল ইভেন্ট না, তো এটা কিন্তু আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রসিডিউরে আসবে না। আচ্ছা নেক্সট কাজ দেখো, এখানে কি বলা হচ্ছে, আমরা যদি আমাদের ইভেন্ট ইকোনমিক হয়, তাহলে আমরা কি করবো, দেন সেটাকে রেকর্ড করব। পরবর্তী পদ্ধতি কি রেকর্ড করা। তো এই রেকর্ডিং প্রসেসটা আমাদের 3টা স্টেপের মাধ্যমে কমপ্লিট করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ জার্নালাইজেশন, সেকেন্ড ওয়ান ইজ লেজার প্রিপারেশন, এন্ড থার্ড ওয়ান ইজ ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, তো এখানে আমরা এই 3টা কাজ করার মাধ্যমে কি করবো, আমরা এই ফিনান্সিয়াল ইভেন্ট গুলোকে প্রপারলি রেকর্ড করবো। ঠিক আছে, তো এই 3টা স্টেপ আমরা ডিটেইল পরবর্তী চ্যাপ্টার গুলোতে শিখবো। পরবর্তী চ্যাপ্টারে শিখবো আমরা এটা, তো এখানে আমরা এগুলো ডিটেইল আলোচনা করবো না। জাস্ট জেনে রাখো যে আমাদের রেকর্ডিং প্রসেসটা এই 3টা স্টেপ নিয়ে গঠিত, এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে
কাজটা আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর, সেই কাজটা এটার মাধ্যমে শুরু হয়। এখন দেখো তার পরবর্তীতে কি বলা হচ্ছে, and communicate useful information to its intended user। এর পরের কাজটা আমাদের কি, এই রেকর্ডিং ডাটা থেকে আমাদেরকে ইউজফুল ইনফরমেশন তৈরি করা এবং সেটাকে কমিউনিকেট করা। ওকে, ইউজফুল ইনফরমেশন আমরা বলতে কোন ইনফরমেশনকে বোঝাচ্ছি বলো দেখি, হোয়াট ইজ ইউজফুল ইনফরমেশন? লাভ লস ট্রানজাকশন কত টাকার হয়েছে সেটা। এটা কি ইউজফুল ইনফরমেশন বলতে আমার এটা বোঝায়? এটা ইনফরমেশন। প্রফিট কত এসেছে, লস কত লাভ হয়েছে। ক্ষতি কিরকম হয়েছে। এগুলো ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন। ইউজারদের জন্য কোন ইনফরমেশন ইউজফুল? ইনফরমেশন তো অনেক থাকে, কিন্তু কোন ইউজারের জন্য কোন ইনফরমেশনটা ইউজফুল? অ্যাকাউন্ট নেম, টাইম, ডেট। না। আচ্ছা সাপোজ তুমি একটা সেলফোন কিনতে চাও, ঠিক আছে? তাহলে তুমি সাপোজ দোকানে গেলা, ফোনের দোকানে গেলা, ঠিক আছে, বা ইলেকট্রনিক দোকানে গেলা। তো তুমি কি ফোন কিনতে চাও। এখন তুমি দোকানে গিয়ে ফোনের কিনতে চাও সেটা বললা, কিন্তু সে দোকানদার তোমাকে ডিফারেন্ট টাইপস অফ ল্যাপটপ ব্র্যান্ড, ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ স্পেসিফিকেশন দেখাতে লাগবে। তাহলে এগুলো তো একজন ইনফরমেশন, তাই না? ল্যাপটপের প্রাইস কত, ল্যাপটপ কোন ব্র্যান্ডের, কোনটা কি স্পেসিফিকেশন আছে, এগুলো কি এক ধরনের ইনফরমেশন না? জি তো ম্যাম। তোমার জন্য তো এই ইনফরমেশন গুলো কি ইউজফুল? জি ম্যাম, স্পেসিফিকেশন এগুলো তো ইউজফুল। তোমার জন্য কি ইউজফুল হবে এই ইনফরমেশন গুলো? তুমি না দোকানে ম্যাম, কি কিনতে গেছো, ল্যাপটপ ফোন কিনতে কিনতে গেছো? গেছি। হ্যাঁ, না ম্যাডাম, হবে না, কেন হবে না? নো ম্যাম। কারণ আমরা ফোন কিনতে গিয়েছি, ল্যাপটপ না। তার মানে কি হচ্ছে, এই ইনফরমেশন গুলো তোমার ডিসিশন মেকিং এ কোনো ইনফ্লুয়েন্স করতে পারছে না, তাই না? তাই জি ম্যাডাম। আলটিমেট রিজনটা এটাই, যে একটা ইউজফুল ইনফরমেশন কি, আমরা সেই ইনফরমেশনটাকে বোঝাই যেটা অ্যাকচুয়ালি ইউজারের ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স করবে আর ইউজারের ডিসিশন মেকিং এ সেটা হেল্প করবে। ওকে, এখানে দেখো বলা হচ্ছে ইনফরমেশন দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন মেকিং প্রসেস অর ফাইনাল ডিসিশন। তার মানে আমার যে তুমি যে গেলা, তুমি যদি ল্যাপটপের এগুলো মানে তোমাকে ইনফরমেশন দেয়া হয়, তাহলে কিন্তু এটা তোমার ডিসিশন মেকিং কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না। কিন্তু তুমি যখন ডিফারেন্ট টাইপস অফ ফোনের ইনফরমেশন পাবা, তার দাম, কোয়ালিটি, ব্র্যান্ড, স্পেসিফিকেশন এগুলো যখন পাও, তখন সেটা কি তোমার ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারছে। তুমি দুইটার মধ্যে কম্পারিজন করবা, দুইটার মধ্যে কোনটার কি অবস্থা সেটা দেখবা, যাচাই বাছাই করবা, তারপরে কিনবা, তাই না? এই জন্যই কিন্তু বলা হচ্ছে একটা অর্গানাইজেশন যে ইনফরমেশন প্রোভাইড করবে, তো সেটা কি হবে, তার অবশ্যই এই ইউজার যারা আছে তাদের ডিসিশন মেকিং প্রসেসে ইনফ্লুয়েন্স করতে হবে। তো এই ইনফরমেশনটা সেভাবেই আমাদেরকে তৈরি করতে হবে। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। ওকে, এখন দেখো আসি, এখন আমি তো ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করব, কাদের প্রোভাইড করব? ইন্টেন্ডেড ইউজার। ফিনান্সিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজার কারা? ইনভেস্টর। এক্সটার্নাল ইউজার। এক্সটার্নাল ইউজার। ওকে, তো এক্সটার্নাল ইউজার কারা? স্লাইডে দেখো, ওনার অর শেয়ার হোল্ডার, আউটসাইড অথরিটিজ, ফর এক্সাম্পল ট্যাক্স অথরিটি, সেক, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, different kinds of NGOs, customers, competitors। তার মানে আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন যারাই আছে সবাই হচ্ছে আমার কি, এক্সটার্নাল ইউজার। আচ্ছা, আর ইন্টারনাল ইউজার কারা? ইনসাইড অর্গানাইজেশন যারা কাজ করছে, ম্যানেজার, এমপ্লয়ি, ম্যান পাওয়ার ওয়ার্কিং ইনসাইড দ্য অর্গানাইজেশন। আচ্ছা, এখন আমি বুঝলাম যে ইউজফুল ইনফরমেশন দিব কাদেরকে, দিব ইউজারদেরকে।
কি তাহলে আমার এই দেওয়ার মাধ্যমটা কি হবে? আমি যে কমিউনিকেট করবো কিসের মাধ্যমে? ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছাবো কিসের মাধ্যমে? তো বলতে পারো নর্মালি প্রতিষ্ঠানে এই ইনফরমেশন গুলো কিসের মাধ্যমে প্রোভাইড করা হয়? রিপোর্টের মাধ্যমে বা অ্যাডভার্টাইজ। হ্যাঁ, বেসিক্যালি রিপোর্ট আর স্টেটমেন্টস এর মাধ্যমে দেখো কমিউনিকেট করা হয় কিসের মাধ্যমে? থ্রু ফিনান্সিয়াল স্টেটমেন্টস অর অ্যানুয়াল রিপোর্ট। তো প্রত্যেকটা কোম্পানি আর অর্গানাইজেশন যারা বেসিক্যালি আমাদের কোম্পানি অ্যাক্টের আইনে রেজিস্টার্ড, তাদেরকে সবাইকে কিন্তু এই ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে প্রোভাইড করতে হয় টু দ্য এক্সটার্নাল ইউজারদেরকে। আর এই ফিনান্সিয়াল স্টেটমেন্টস আমার কি বলছে? দ্য মিডিয়া অফ কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে দেখো ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর অ্যানুয়াল রিপোর্ট কিন্তু কাদের কাছে যায়? এই এক্সটার্নাল ইউজারদের কাছে যায়। তারা কিন্তু এই স্টেটমেন্টস গুলো থেকে ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন পেয়ে থাকে এবং সেই অনুযায়ী ডিসিশন গুলো নিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো কি বলা হচ্ছে কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এই ফিনান্সিয়াল স্টেটমেন্টস বলতে তুমি দেখতে পাচ্ছ আমার একটা স্টেটমেন্টস বলতে, তার মানে এখানে অনেকগুলো স্টেটমেন্ট নিয়ে আমাদের কিন্তু একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টস তৈরি হয়। আর এটাকে আমরা অ্যানুয়াল রিপোর্টও বলে থাকি যদি এটা অ্যানুয়ালি তৈরি করা হয়। নর্মালি প্রত্যেকটা অর্গানাইজেশনের তোমার যে রিপোর্টিং পিরিয়ডটা, মানে যেই পিরিয়ডের উপরে কোম্পানি ইনফরমেশনটা রিপোর্ট করে তৈরি করে, সেটা 1 বছর হয়ে থাকে। ঠিক আছে, তো এখন দেখা গেছে আগে এটা শুধু 1 বছরেই একবার হতো, কিন্তু থ্রু দা টাইম পাসিং তোমার আমাদের যখন ইনফরমেশনের যখন অ্যাভেলেবিলিটি বেড়ে গেল, ডিসিশন মেকিং প্রসেসটা বেড়ে গেল, বিজনেস এনভায়রনমেন্ট অনেক এনলার্জ হলো, তোমার কি বলে মার্কেটের কম্পিটিশন বেড়ে গেল। ঠিক আছে, তখন কি হয় বেসিক্যালি দেখা যায় যে আমরা যদি বছরে একবার বা বছর শেষে যদি এই রিপোর্টটা প্রোভাইড করি, সেটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ ইউজারের জন্য বেনিফিটেড হয় না। আলটিমেটলি এই ইনফরমেশন গুলো এখন টাইম টু টাইম প্রোভাইড করা হয়। এখন প্রথমে কোয়ার্টারলি স্টেটমেন্ট তৈরি করা হয়, দেন হাফ ইয়ারলি করা হয়, আর ডিফারেন্ট কোয়ার্টারে এটা করা হয়। প্রত্যেকটা আমাদের যে 3টা কোয়ার্টার আছে, 3টে কোয়ার্টারে আমাদের হচ্ছে স্টেটমেন্ট গুলো তৈরি করা হয়। বোঝা গেছে? তো এক্ষেত্রে এই এখন স্টেটমেন্টস গুলো তোমার কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি এই 3টা ফেজে কিন্তু করা হয়। কারণ কি আমাদের মার্কেটে আর ইউজারদেরকে ফ্রিকুয়েন্টলি ডিফারেন্ট টাইপস অফ ডিসিশন নিতে হচ্ছে, এবং ডিসিশন নিতে গেলে অবশ্যই তাতে ইনফরমেশন লাগবে। এখন যে প্রতিষ্ঠান যত ইনফরমেশন প্রোভাইড করতে পারবে তাদের জন্য কিন্তু মানুষ ফেভারেবল ডিসিশন নিতে পারবে। এই জন্য আমাদের এখন স্টেটমেন্টস গুলো আর রিপোর্ট গুলো তোমার থ্রু আউট দ্য ইয়ার ডিফারেন্ট ফেজে এক্সপোজ করা হয় আর ইনফরমেশন প্রোভাইড করা হয়। আচ্ছা এখন দেখি আমরা এখানে বলা হচ্ছে কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস বলতে কি বোঝায়। তো আমরা এই বলছি যে আমরা এই স্টেটমেন্টসটা যেই যেই কম্পোনেন্ট দিয়ে তৈরি সেগুলোকে আমরা বলছি কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এই অ্যানুয়াল রিপোর্ট আর ফিনান্সিয়াল স্টেটমেন্টস এই 5টা কম্পোনেন্ট নিয়ে তৈরি। কি কি আমার নামগুলো দেখে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে স্টেটমেন্ট গুলোর নাম, এক একটা স্টেটমেন্টের নাম। তো এখানে প্রথমে আসছে ব্যালেন্স শিট অর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এই পরের নামটা হচ্ছে আগে ইউজ করা হতো, প্রথমে আমাদের এই নামে কিন্তু এই রিপোর্ট গুলো তৈরি করা হতো। এই কম্পোনেন্ট গুলো ছিল ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ডিসক্লোজার। আর এই প্রথমে যে নামগুলো সেগুলো আমাদের পরবর্তীতে আবার মডিফাই করে এই নামগুলো এখন ইউজ করা হচ্ছে। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, statement of comprehensive income, statement of owner's equity, statement of cash flows, notes to the financial statements. তো তোমরা বেসিক্যালি নামগুলো জানো, এগুলো ডিটেইল, এগুলো কিভাবে তৈরি করা হয়, এগুলোর কাজকে আমরা পরবর্তীতে ধাপে শিখবো। কোনো তো কার কোনো কোশ্চেন আছে?
প্রবলেম নেই কারোই তাহলে এই পর্যন্ত, তাই না? সবাই কনসেপ্টুয়ালি সাউন্ড। কি ম্যাম শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না কি বলছে? ম্যাম বলেছি শুনতে পাচ্ছি, আমরা কোনো কোশ্চেন নেই। ও না, কেউ তো কোনো রেসপন্স করছো না, আছে বা নেই বা বুঝেছ, এটা আমি চুপ করে আছি। ওকে, ওকে, তাহলে এখন দেখো আমাদের ইউজফুল ইনফরমেশনটা বলছি। সো এই ইনফরমেশনটা ইউজফুল হতে গেলে আমাদের কিছু কোয়ালিটি থাকতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এই কোয়ালিটি গুলো সম্পর্কে বলা আছে যে আমাদের কোন ইনফরমেশনটা ইউজফুল হতে হয়, তাহলে আমাদের এই কোয়ালিটি গুলো মেনটেন করে ইনফরমেশন তৈরি করতে হবে। সেখানে প্রথমে আসছে রেলিভেন্স এন্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন। তো আমরা কোন একটা ইনফরমেশন অবশ্যই কি প্রাসঙ্গিক হতে হবে, রেলিভেন্ট হতে হবে, আমাদের অর্গানাইজেশনের রিলেটেড। যদি ইরিলেভেন্ট কিছু হয় তাহলে সেটা কিন্তু ইউজারের কোনো কাজে আসবে না। এবং রেলিভেন্স যদি থাকতে হয় সেক্ষেত্রে আমার প্রেডিক্টিভ ভ্যালু এন্ড কনফার্মেটরি ভ্যালু থাকতে হবে। দ্যাট ইজ আমি যেটা প্রেডিক্ট করছি সেটা বেসিক্যালি আমার কনফার্ম করবে। একটা অর্গানাইজেশন যেটা প্রেডিক্ট করে রান করছে সেটা বেসিক্যালি কিন্তু আমাদের দেখা যায় যদি সেটাই হয় পরবর্তীতে গিয়ে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রেডিকশনকে কনফার্ম করবে। তো সেক্ষেত্রে আমাদের তোমার এই রিলেভেন্সিটা এক্সিস্ট করবে। দেন হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। তো ফেথফুল যে রিপ্রেজেন্টেটিভ হতে হয়, আমার ইনফরমেশন অবশ্যই কমপ্লিট হতে হবে, ফুলফিল থাকতে হবে, কোনো ইনকমপ্লিট ইনফরমেশন দেওয়া যাবে না, নিউট্রাল হতে হবে। সেটা অবশ্যই কোন স্পেসিফিক গ্রুপ অফ ইউজারের জন্য বায়াসলি তৈরি করা যাবে না, সবার জন্য সমানভাবে জেনারেলাইজ হতে তৈরি করতে হবে, এন্ড ফ্রি ফ্রম এরর থাকতে হবে। এখানে ইন্টেনশনাল কোনো ভুল করা যাবে না। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক, এগুলো থাকতেই হবে, এগুলো না থাকলে আমার ইনফরমেশন ইউজফুল হবেই না। আর এই ফান্ডামেন্টাল কোয়ালিটি গুলোকে আরো যদি আমি এনহ্যান্স করতে চাই, আমার ইনফরমেশনটা যদি আমি আরো বেশি ইউজফুল করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কোয়ালিটি গুলো থাকতে পারে, যেটা হচ্ছে কম্পেয়াবিলিটি, ভেরিফায়াবিলিটি এন্ড টাইমলিনেস এন্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। সো কম্পেয়াবিলিটি বলতে আমরা বোঝাচ্ছি যখন আমাদের ইনফরমেশনটা যদি কম্পেয়ারেবল হবে, যখন আমরা একটা কোম্পানির ডিফারেন্ট তোমার আহ অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করতে পারবো, আর ওই কোম্পানির বিভিন্ন ইয়ারের সাথে কম্পেয়ার করতে পারবো, ডে টু ডে বা টাইম টু টাইম তার প্রোগ্রেস হচ্ছে নাকি নাকি কেমন কি পারফরমেন্স হচ্ছে, সেটা যদি আমরা কম্পেয়ার করতে পারি, ইনফরমেশন যদি এভাবে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আমরা এটা কম্পারেবিলিটি আছে বলতে পারবো। এবং এটার জন্য এখন বেসিক্যালি আমাদের স্টেটমেন্ট আর রিপোর্ট গুলো ক্ষেত্রে বিভিন্ন 2-3টা ইয়ারের ডাটা পাশাপাশি দেওয়া হয় ইনফরমেশনটা। সাপোজ যদি 2020 তুমি অ্যানুয়াল রিপোর্ট দেখো, তাহলে তুমি দেখবা 2019 এন্ড 2020 2 বছরের ডাটা পাশাপাশি দেওয়া আছে, অনেক ক্ষেত্রে 3 বছরেরটাও দেওয়া থাকে। তার মানে কি দিস ইনফরমেশন ইজ ভেরি মাচ কম্পারেবল। আমি দেখতে পারি হচ্ছে টাইম টু টাইম তার কোম্পানির প্রোগ্রেসটা কেমন হচ্ছে। দেন ভেরিফায়াবিলিটি। তো ইনফরমেশনটা এমন হতে হবে যে সেটা সবাই ভেরিফাই করতে পারে। দ্যাট মিনস আমি যদি সেটাকে অ্যানালাইজ করে দেখা যাবে আমি যেটা যে ডিসিশনে পৌঁছাচ্ছি অন্য একটা পার্টি সেই ডিসিশনে পৌঁছাবে। দ্যাট মিনস এটা সবাই মিলে একটা কনসেনসাসে যেতে পারবে, ঠিক আছে? দেন টাইমলিনেস। তো এটা খুবই জরুরি, কারণ হচ্ছে আমি যে ইনফরমেশন দিচ্ছি সেটা যদি আমার ওই টাইম রিলেটেড রিলেভেন্ট না হয়, তাহলে কিন্তু সেটা আমার কি হবে, কোনো কাজে আসবে না। তো যে ইনফরমেশন আমার যে সময় দেওয়া উচিত সেটা কিন্তু আমাকে ওই সময় দিতে হবে। দেন আন্ডারস্ট্যান্ডেবিলিটি। অবশ্যই আমার ইনফরমেশনটা এমন ভাবে তৈরি করতে হবে যেন সবাই আমার জেনারেল ইউজাররা সেটা বুঝতে পারে। এমন কোনো কমপ্লেক্স টার্ম অর ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না ইনফরমেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে ইউজারদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় বোঝার জন্য। ওকে, এখন আসি আমরা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা তোমরা খুব ভালো মতো বুঝতে হবে। দিস ইজ এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। আচ্ছা, এর আগে আমরা কি দেখলাম? এখানে কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। আর এখানে কি দেখছে?
elements of financial statements. So what is the difference between components of financial statements and elements of financial statements? বলতে পারো কেউ? এই দুটোর পার্থক্যটা কি? একটা স্টেটমেন্টের ভিতরে কি কি থাকবে এটা হচ্ছে এলিমেন্টস, মানে আর কম্পোনেন্ট হচ্ছে মানে কি ধরনের, মানে কয় ধরনের স্টেটমেন্ট হইতে পারে বা এরকম। হ্যাঁ, ঠিকই বলেছো। দ্যাট ইজ আমাদের এই যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো এই এলিমেন্ট গুলো দিয়েই তৈরি। তার মানে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে আমাদের ওই এলিমেন্ট কিছু দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আবার এই সবগুলো ক্ষেত্রে তাই। তার মানে এই সবগুলো স্টেটমেন্ট অ্যাকচুয়ালি আমাদের একটা নাম, ঠিক আছে, কিন্তু এই স্টেটমেন্ট গুলোর ভেতরে যে ইনফরমেশনটা আছে সেগুলো অ্যাকচুয়ালি এলিমেন্টস। বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এখন দেখো এই এই এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস দিয়েই কিন্তু আমাদের থ্রু আউট দ্য কোর্সে কাজ করতে হবে। তো তুমি যদি এই জিনিসগুলো বুঝে যাও তাহলে কিন্তু দেখা যায় তোমার পরবর্তী সবকিছু অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো এবং তুমি যখন পরবর্তী সব চ্যাপ্টার গুলো করবা তখন এই জিনিসটা যদি ভালো মতো বুঝে নিতে পারো তাহলে কিন্তু তখন তোমার জিনিসটা করা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো নর্মালি কিন্তু আমার এই টার্ম গুলোর সাথে সবাই মোটামুটি পরিচিত, তাই না? এখানে যে এলিমেন্ট গুলোর কথা বলা আছে। জি ম্যাডাম। আচ্ছা, কিন্তু দেখো আমরা নর্মালি জেনারেল প্রসেসে জেনারেল লাইফে আমরা যে এই জিনিসগুলো যেভাবে ইউজ করি, যেটা এই টার্মগুলো যেভাবে ইউজ করি, বিজনেসের ল্যাঙ্গুয়েজে কিন্তু সেভাবেই সেটাকে ইউজ করলে হবে না। আমাদের সেখানে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া ফলো করতে হবে। কোন একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের জন্য আমরা যদি কোনো থিংকে অ্যাসেট বলতে চাই, আমার লায়াবিলিটি বলতে চাই বা এক্সপেন্স ইনকাম বলতে চাই, সেক্ষেত্রে আমাকে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। ওকে, তো আমরা এখানে এই জিনিসগুলো দেখবো যে এখানে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, মানে তোমাকে ফলো করতে হবে, মানে তোমাকে এটা বুঝে রাখতে হবে। এগুলো জাস্ট তোমার বুঝতে হবে এবং এগুলো অনেক সময় থিওরি কোশ্চেন হিসেবে তোমাদের আসে, সেই জন্য এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। বুঝে নিলে তুমি একাই নিজের মতো বানাই লিখতে পারবা, সমস্যা নাই। একদম এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে তা না, তুমি যদি তোমার মতো তোমার ল্যাঙ্গুয়েজে বুঝে লিখতে পারো ফাইন। তো এখানে যেটা বলছে যে অ্যাসেটস বলতে আমার যদি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য কোনো জিনিসকে আমার প্রতিষ্ঠানের অ্যাসেট বলতে চাই, সেটা অবশ্যই একটা পাস্ট ইভেন্টের মাধ্যমে অ্যারাইজ করতে হবে, অ্যারাইজ ফ্রম এ পাস্ট ইভেন্ট। ওকে, এবং এই থিং এর উপরে আমার টোটাল লিগ্যাল রাইট থাকবে। এখানে অন্য কেউ এসে বলতে পারবে না না এখানে আমার রাইট আছে আর এখানে আমার অংশ আছে। এবং এই জিনিসটা থেকে আমার প্রতিষ্ঠানে কি ফিউচার ইকোনমিক বেনিফিট আসবে। অ্যাসেট সবসময় ওই জিনিসটাকে বলবো যেখান থেকে আমি ফিউচার বেনিফিট পাবো। কথা সময় ভালো মতো খেয়াল করো, অ্যাসেট থেকে আমি সবসময় ফিউচার বেনিফিট পাবো। যদি আমি কোনো পোর্শন থেকে কোনো অংশ থেকে বেনিফিট পেয়ে যাই, সেইটুকু কিন্তু আমার আর অ্যাসেট থাকবে না, সেটুকু তখন আমার এক্সপেন্স হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে যাই, কিন্তু প্রথমে এখন তুমি এটা বুঝে রাখো যে আমি যদি আমার জন্য কিছু অ্যাসেট হিসেবে রেকর্ড করব, তখন আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসিডিওর, তখন সেখানে আমার অবশ্যই দেখতে হবে এখানে আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো কিনা, সেটার উপর টোটাল রাইট আছে কিনা, এবং আমি এটা একটা কোন ইভেন্টের মাধ্যমে অ্যারেঞ্জ করেছি কিনা। ওকে, আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারি। যে সাপোজ আমি যদি বললাম যে ব্রাদার্স ফার্নিচার, আমরা যেটা এক্সাম্পল দিলাম একটু আগে, একটা ফার্নিচার কোম্পানি। তো সেক্ষেত্রে সে যদি তার ফ্যাক্টরির জন্য কোনো একটা মেশিন পারচেস করে, সাপোজ আমি ধরলাম ব্রাদার ফার্নিচার পারচেজ আ মেশিন ফর টাকা 5 লাখ। ওকে, সে 5 লাখে সে একটা মেশিন পারচেস করলো। তাহলে এটা একটা কি আমাদের ইকোনমিক ইভেন্ট না ইভেন্ট না, বলো দেখি? ইকোনমিক ইভেন্ট। হ্যাঁ, কারণ আমি এটা ফিনান্সিয়ালি মেজার করতে পারছি। ওকে, মাইক্রো ইউনিটে আমি এটাকে মেজার করতে পারছি। তা এখন দেখো এই যে ট্রানজাকশনটা হলো ফিনান্সিয়াল ট্রানজাকশন, সো এইটার মাধ্যমে ব্রাদার্স ফার্নিচার কি একটা মেশিন কিনলো, সেই মেশিনটাকে যখন সে রেকর্ড করবে তখন তা কি হবে অ্যাকচুয়ালি বিজনেসের
মেশিনটাকে সে কি হিসেবে রেকর্ড করবে? অ্যাসেট। অ্যাসেট, তাই না? তাহলে এই যে সেই মেশিনটা পারচেজ করবে, এটা একটা পাস্ট ইভেন্ট হয়ে গেল, তাই না? এবং যেহেতু সে এটা লিগাল ডকুমেন্টের মাধ্যমে এটা কি পারচেজ করেছে, তাহলে এটার উপরে তার কি টোটাল লিগ্যাল রাইট আছে। এবং এই মেশিনটা সে কি করবে, তার ফার্নিচার তৈরির কাজে ব্যবহার করবে, সেখান থেকে কিন্তু সে ফার্নিচার সেল করে আর্ন করবে, ফিউচার বেনিফিট পাবে, তাই না? জি ম্যাম। জি ম্যাডাম। তাহলে তাহলে আমাকে মেশিনকে কি বলতে পারে? আমাদের জন্য অ্যাসেট বলতে পারি, তাই না? জি ম্যাম, বলে দিয়েছি। বুঝতে পেরেছো সবাই জিনিসটা? আচ্ছা, এখন দেখো অ্যাসেটের সাথে যে জিনিসটা রিলেটেড আছে, একটা আমাদের এলিমেন্ট আদান হচ্ছে। আমি আচ্ছা, তো যেটা বলছিলাম, তো লাইবিলিটিস এর ক্ষেত্রে যে এই আরো তিনটা ক্রাইটেরিয়া হতে হবে, দ্যাট ইজ অ্যারেস্ট ফ্রম এনি পাস্ট ইভেন্ট, ক্রিয়েট প্রেজেন্ট অব্লিগেশন, and for settlement of the obligation have to sacrifice the economic benefit or benefit will accrue from them. So এখানে কি বলা হচ্ছে, যে লাইবিলিটি আমাদের কোম্পানির জন্য যেটাকে আমরা দায় বলবো, তো সেই দায়টা হতে গেলে এই দায়টা আমাদের একটা কি পাস্ট ইভেন্টের মাধ্যমে অ্যারাইজ করবে, এবং এই ইভেন্টটার জন্য আমার একটা প্রেজেন্ট অব্লিগেশন তৈরি হবে। দ্যাট ইজ যতদিন না পর্যন্ত আমি এটা পেমেন্ট করব, আমার অব্লিগেশন আমি সেটেল করব, ততদিন পর্যন্ত কিন্তু আমার এটা প্রেজেন্ট অব্লিগেশন হিসেবে থেকে যাবে। এই অব্লিগেশনটা আমাদের যদি সেটেলমেন্ট করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই
ইকোনমিক বেনিফিট স্যাক্রিফাইস করতে হবে, দ্যাট ইজ ফিনান্সিয়াল বেনিফিট স্যাক্রিফাইস করতে হবে। সাপোজ আমি তোমাদের যে এক্সাম্পলটা দিলাম ওটা রিলেটেড আমি বলি যে এই যে 5 লাখ টাকা দিয়ে বার্দার্স ফার্নিচার তোমার মেশিন পারচেস করলো, সে যদি সাপোজ এর মধ্যে এই 5 লাখ টাকা তোমার কি করলো, সে পেমেন্ট করলো না। এখন কিন্তু তোমার আমাদের বিজনেস ট্রানজাকশন গুলো কিন্তু পেমেন্ট না করেও তৈরি করা যায়। আমাদের বিজনেস ট্রানজাকশন গুলো কিন্তু অন ক্রেডিট অর যেটা হচ্ছে অন অ্যাকাউন্ট বা বাকিতেও করা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু সে সাপোজ মেশিনটা পারচেস করলো কিন্তু সে ক্যাশ পেমেন্ট করলো না, তার সাইড পেমেন্টের ডিউ থাকলো। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো দেখি? মুনাফা বা সুদ দিতে হবে সেই ক্ষেত্রে। না, এখানে একসাথে মুনাফা সুদ রিলেটেড না। এখানে আমি যেটা বললাম যে এটার মাধ্যমে তোমার তার কি হচ্ছে, একটা দায় তৈরি হচ্ছে না, অব্লিগেশন তৈরি হচ্ছে না। Yes, ma'am. মুনাফা সুদ দিতে হবে সেটা আলাদাভাবে সেটা বলে দিতে হবে, কিন্তু এই যে ইভেন্টটা হলো যে সে যে মেশিনটা পারচেস করলো কিন্তু সে এটা বাকিতে বা অন ক্রেডিট বা অন অ্যাকাউন্টে করলো। আমরা এখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টেই করছে অন ক্রেডিট আর অন অ্যাকাউন্ট এই টার্মগুলো ইউজ করবো যখন আমার লেনদেনটা ক্যাশে বা নগদে হবে না, বাকিতে হবে। তবে খেয়াল করো, ঠিক আছে? তাহলে এখন দেখো সে যে এই যে তার দায়টা তৈরি হলো, তো যতদিন পর্যন্ত সে 5 লাখ টাকা পেমেন্ট করবে না, তার এটাকে দায় হিসেবে থেকে যাবে না প্রতিষ্ঠানের জন্য? এটা করতে পারবে? না, অবশ্যই থাকবে। থাকবে। তার মানে এখন তার যদি দায়টা সেটেল করতে হয় তাহলে কি করতে হবে, তাকে কিন্তু 5 লাখ টাকা পেমেন্ট করতে হবে, তাই না? তার মানে তখন কি তার প্রতিষ্ঠান থেকে কিন্তু ইকোনমিক বেনিফিট আর ফিনান্সিয়াল বেনিফিট স্যাক্রিফাইস করতে হবে বা আউটফ্লো হয়ে যাবে, তাই না? জি ম্যাম। তো বোঝা গেছে এই জিনিসটা? জি ম্যাম। নর্মাল দেখা যায় আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের কোর্সে যে দায় যেগুলোকে বলবো সেখানে আমরা ব্যাংক থেকে লোন নিতে পারি বা কারোর কাছ থেকে ধারে বাকিতে কিছু ক্রয় করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের হচ্ছে লাইবিলিটি হিসেবে আসবে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ইকুইটি। ওকে, ইকুইটি টার্মটা তো নর্মালি তোমার খুব একটা পরিচিত না। তো বিজনেসে আমাদের এই ইকুইটিকে বাংলা যেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব, বলা হচ্ছে কি যে আমাদের টোটাল বিজনেসে ওনার যতটুকু তার জন্য নিজের জন্য ক্লেম করতে পারবে, বিজনেসে যে টোটাল অ্যাসেট থাকে এই টোটাল অ্যাসেটটার মধ্যে ওনার যতটুকু সে তার নিজের জন্য ক্লেম করতে পারবে তাকে আমরা বলছি কি ইকুইটি, দ্যাট ইজ ওনার্স ক্লেম অন দ্য অ্যাসেট। তার মানে আর বিজনেসে যত টোটাল অ্যাসেট আছে সেখান থেকে টোটাল লাইবিলিটি যদি আমি বাদ দেই তাহলে আমি হচ্ছে ইকুইটি ভ্যালুটা পাবো। কারণ আমার যে বিজনেসের টোটাল অ্যাসেট আছে সেখান থেকে আমাকে দায়িত্ব পেমেন্ট করতেই হবে, তাই না? দায় পেমেন্ট না করে কি আমি সব নিজের জন্য নিয়ে নিতে পারবো? না। না। এই জন্য বিজনেসের অ্যাসেট থেকে দায় বাদ দিলে অবশিষ্ট যা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইকুইটি বা ওনার্স ক্লেম। কথা বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন এর পরটাতে আমরা আসছি। এখান থেকে আমাদের কিন্তু বেসিক্যালি আমাদের বিজনেসের এই অ্যাকাউন্টিং এর মেইন যে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে সেটা আসে, যেটা ইজ টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটা হচ্ছে আমাদের বিজনেসের অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশন, দ্যাট ইজ টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। বুঝতে পেরেছো? এবং এটা নর্মালি সব ক্ষেত্রে হয়ে থাকে, কারণ দেখো আমরা যদি কোনো বিজনেস শুরু করি তখন কি হয়, আমি সেখানে কিছু কন্ট্রিবিউট করি এবং সেখানে টোটালটা হয়তো আমিও কন্ট্রিবিউট করতে পারি বা আমি কন্ট্রিবিউট করতে পারি আর কিছু ধারও নিতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, আমার বিজনেসের যে টোটাল অ্যাসেটটা থাকবে সেটা কি সমান হবে আমার ইকুইটি যা আমি প্রোভাইড করেছি সেটার সমান প্লাস কি আমার দায়ের সমান। সাপোজ আমি যদি একটা বুটিক শপ ওপেন করি তো সেক্ষেত্রে আমি সাপোজ এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করলাম এবং আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে আরো 5 লাখ টাকা লোন নিলাম,
ধার নিলাম। তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এই 5 লাখ প্লাস 5 লাখ মিলে কিন্তু আমার টোটাল 10 লাখ কিন্তু আমার বিজনেস অ্যাসেট হচ্ছে, তাই না? কিন্তু এর মধ্যে কিন্তু টোটাল 5 লাখ কিন্তু আমার ইকুইটি না, আমার ক্লেম আমি করতে পারবো না। আমার সেখান থেকে কিন্তু আমার এই 5 লাখ যে আমার দায় আছে সেটা বাদ দিয়ে কিন্তু আমাকে আর বাকি 5 লাখ ক্লেম করা যাবে। আর এই দুটো মিলে কিন্তু আমার বিজনেসের টোটাল অ্যাসেট হবে। বুঝা গেছে? জি ম্যাম, বুঝে গেছি। প্রত্যেকটা বিজনেসে কিন্তু এই ইকুয়েশনের উপরে তার ফিনান্সিয়াল কন্ডিশনটা থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা ইনকামে। টিচার ইনকাম বলতে আমরা নরমালি কি বুঝি, তোমরা কি বুঝো ইনকাম বলতে? ইকোনমিক্যাল যে বেনিফিটটা আমরা নরমালি পাই। আমরা কি বুঝি, আমরা চাই আর তাই তো। ম্যাম মালিকানা আচ্ছা, তো সত্ত্বে বিজনেসের ইকুইটি যতটুকু বাড়ছে সেটাই হচ্ছে ইনকাম। ইকুইটি যতটুকু পরিমাণ বাড়বে সেটাই হচ্ছে ইনকাম। সব তো ইনকাম না, তো টোটাল ইকুইটি ইজ নট টোটাল ইনকাম। তুমি যেটা বলছো ইকুইটি সেটা না, আপনার বেসিক্যালি কথা বোঝা যাচ্ছে। ইনকাম বিজনেস ল্যাঙ্গুয়েজে কোনো হ্যাঁ, শুনতে পাচ্ছ না এখন? না ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে? জানি বা নিয়ে যাও। যেটা বলছিলাম, ইনকাম বলতে আমরা বলছি যে ইকোনমিক বেনিফিট হচ্ছে হবে, দ্যাট ইজ তোমাদের আমাদের কোনো অর্গানাইজেশনে যখন কোনো ইকোনমিক বেনিফিট বাড়বে সেটাকে আমরা হচ্ছে ইনকাম বলবো। সেটা দুইটা ওয়েতে হতে পারে আমাদের, দেখো, ইনক্রিজ ইন অ্যাসেট অর ডিক্রিজ ইন লায়াবিলিটি। তো আমাদের ইনকামটা অ্যাসেট বাড়বে নয়তো লায়াবিলিটি, এই ওয়েতে হবে। তো এখানে খেয়াল করো আমাদের ইকুইটি করে অ্যাসেট বাড়লে অর লায়াবিলিটি কমলে আলটিমেটলি আমার কি হচ্ছে, ইকুইটি বাড়ছে, তাই না? পারছো ব্যাপারটা সবাই? জি ম্যাম। কমলে এই দুই ক্ষেত্রে কিন্তু আমার এটাকে আমার ইনকাম হতে পারে। তো এই ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমার ইকুইটি বাড়বে। কিন্তু এখানে একটা এক্সেপশনটা হচ্ছে, যদি ইকুইটি পার্টিসিপেন্ট আর ওনার যদি বিজনেসে কিছু কন্ট্রিবিউট করে সেটা কিন্তু আমার ইনকাম না। ঠিক আছে? যদি ওনার বিজনেসে কিছু কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে আমাদের বিজনেস ক্যাপিটাল আর ইনভেস্টমেন্ট। ঠিক আছে? এটা কিন্তু তোমার ইনকাম হবে না। বিজনেস ইনকাম সেটাই হবে যেটা সে তার বিজনেস অ্যাক্টিভিটির মাধ্যমে সে যেটা আর্ন করবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো এই ব্যাপারটা সবাই? যেরকম মাদার্স ফার্নিচার করতে আমরা ধরি, তাহলে তার ইনকাম কিন্তু হবে কি, সে তার ফার্নিচার সেল করার মাধ্যমে যা আর্ন করছে সেটা তার ইনকাম। কিন্তু এই বাজাজ ফার্নিচার ওনার যদি বিজনেসে সাপোজ আরো 10 লাখ টাকা কন্ট্রিবিউট করে, বিজনেস ইনভেস্ট করে, সেটা কিন্তু বিজনেসের ইনকাম হবে না, সেটা ডিরেক্টলি তার ইকুইটি হয়ে যাবে, ইকুইটিতে ক্যাপিটাল হিসেবে আসবে আর ওনার অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হিসেবে আসবে। বুঝতে পেরেছো? ইনকামটা আমাদের বিজনেস অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। আচ্ছা, এখন দেখো এই ইনকাম আমার ইনকামকে দুই ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে গেইন।
তো রেভিনিউ কাকে বলে, গেইন কাকে বলে আমরা দেখি। আজকে এই পর্যন্ত তো থাকতে পারে। হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকতে পারে, অনেক লম্বা টাইম হয়ে গেছে। তোমাদের এখন ডাবল ক্লাস টাইম ছিল না? বলছো কেউ? হ্যালো, শোনা যাচ্ছে না আমার? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, কিন্তু আসলে খুব ডিস্টার্ব করছে আপনার ওই সাইড থেকে নেটওয়ার্ক কারণে। বাহিরের সাউন্ড, আমার বাসাটা একদম মেইন রাস্তার পাশে, আসলে রাস্তার প্রচুর সাউন্ড আসে। না ম্যাম ওইটা না ম্যাম, আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে ম্যাম মেবি, কারণ কথা খুবই কেটে কেটে আসছে। ও, এতক্ষণ কি কেটে কেটে ছিল নাকি এখনই কেটে কেটে আছে? এখন ম্যাম একটু ভালো আছে, বাট এর আগে বেশ কিছুক্ষণ কেটে। আচ্ছা, আমি এই স্লাইডটা পড়ে এটা শেষ করবো। আচ্ছা ম্যাম। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে এই যে বিজনেসের টোটাল ইনকামটা, যেটা আমার কি ইকোনমিক বেনিফিট আমার প্রতিষ্ঠানে আসার মাধ্যমে বেড়ে যায়, বা যেটাকে আমি ইনকাম বলছি, যেটা আলটিমেটলি আমার অ্যাসেট বাড়ার মাধ্যমে হয় অথবা লাইবিলিটি কমার মাধ্যমে হয়, যেটা আলটিমেটলি আমাদের ইকুইটিটা ইনক্রিজ করে। ঠিক আছে, কিন্তু এখানে একটা এক্সেপশন কি, যে আমার এখানে যদি বিজনেসের ওনার যদি কিছু কন্ট্রিবিউট করে বিজনেসে, সেটা কিন্তু আমরা ইনকাম বলতে পারবো না, সেটা আমরা ইনকাম হিসেবে রেকর্ড করতে পারবো না। সেটাকে আমাদের ডিরেক্টলি ইকুইটি হিসেবে রেকর্ড করতে হবে। যেরকম যদি বাজাজ ফার্নিচারের ওনার যদি বাজাজ ফার্নিচারের অ্যাডিশনাল 5 লাখ আর 10 লাখ সে যদি আরো কন্ট্রিবিউট করে, বিজনেসে ইনভেস্ট করে, সেটা কিন্তু বিজনেসের ইনকাম বলে রেকর্ড করা যাবে না। সেটা কি করতে হবে, ডিরেক্টলি ইকুইটি, বিজনেসের ইকুইটি হিসেবে, ক্যাপিটাল ও ইনভেস্টমেন্ট হিসেবে আমরা রেকর্ড করবো। ঠিক আছে, বুঝতে পারছো? তো ইনকাম বলতে আমরা বিজনেস অ্যাক্টিভিটির মাধ্যমে যে আর্ন করবে সেটা হচ্ছে বিজনেসের ইনকাম। তো এই ইনকাম আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে গেইন। তো রেভিনিউটা হচ্ছে কোর বিজনেস অ্যাক্টিভিটি থেকে যে আর্ন হয় সেটাকে আমরা রেভিনিউ বলি, ইনকাম ফ্রম কোর বিজনেস অ্যাক্টিভিটিস, এবং দ্যাট ইজ ফ্রিকুয়েন্টলি আর্ন। ব্রাদার্স ফার্নিচারের ক্ষেত্রে সাপোজ তার ফ্রিকুয়েন্ট আর্নিং কোথা থেকে হয়? সেলস মানে ফার্নিচার সেল করার মাধ্যমে, তাই না? তার মেইন বিজনেসটা কি? এই ফার্নিচার সেলিং কোম্পানি হিসেবেই তৈরি হয়েছে, তাই না? তো এই অ্যাক্টিভিটি থেকে তার যত আর্নিংস হবে সেগুলোই কি আমাদের রেভিনিউ হিসেবে রেকর্ড করতে হবে। ঠিক আছে, আর এই বিজনেস বাজাজ ফার্নিচার সাপোজ যদি অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করে ওর ব্যাংকে ডিপোজিট করে, সেখান থেকে সে কোনো ইন্টারেস্ট পায়, বা তার পুরাতন কোনো মেশিনারি সেল করে সেখান থেকে কোনো গেইন, লাভ পায়, এগুলো কিন্তু তার কি হবে, আদার ইনকাম অর গেইন হিসেবে রেকর্ড করতে হবে। কারণ এটা কিন্তু ব্রাদার্স ফার্নিচারের মেইন অ্যাক্টিভিটি না। ইনকাম ফ্রম আদার নন বিজনেস অ্যাক্টিভিটিস এন্ড দ্যাট ইজ ইনসিডেন্টালি আর্ন, তাকে আমরা গেইন বলছি। বোঝা গেছে? সাপোজ ব্রাদার্স ফার্নিচার যে পুরাতন তার মেশিন আছে ফ্যাক্টরি, সেটা বিক্রি করে দিল এবং সেখানে তার একটা লাভ হলো। তো এটা কিন্তু তার ফ্রিকুয়েন্ট আর্নিং বা মেইন বিজনেস অ্যাক্টিভিটি থেকে সে পায়নি, এটা কিন্তু একটা নন বিজনেস অ্যাক্টিভিটি থেকে সে আর্ন করেছে। তো এটা ইনকাম হলো, সেটা আমাদের আলাদা হবে আদার ইনকাম আর গেইন হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। বোঝা গেছে? তো এই জিনিসগুলো কিন্তু করাই হচ্ছে প্রপার ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করার জন্য। আদারওয়াইজ কিন্তু এগুলো আমরা একসাথে লিখে দিতে পারতাম, কিন্তু ফর দ্য ফর দ্য বেনিফিট অফ দ্য ইউজার্স, তো ইউজারদের বেনিফিটের জন্য আমাদেরকে এগুলো ডিটেল রিপ্রেজেন্ট করতে হয়। তো রেভিনিউ আর ইনকামের সাথে ডিরেক্টলি রিলেটেড কি এক্সপেন্স, কারণ এক্সপেন্স করা ব্যতীত তুমি কখনো ইনকাম করতে পারবা না, তাই না? পারবা কি? প্রথমে কিন্তু আমাদেরকে এক্সপেন্স করতে হয়, দেন কিন্তু আমাদের ইনকাম আসে, তাই না? সো এক্সপেন্সেরও এরকম ইনকামের মতো তিনটা ক্রাইটেরিয়া আছে, জাস্ট অপোজিট অফ দ্য ইনকাম, ডিক্রিজ ইন ইকোনমিক বেনিফিট। সো এক্সপেন্সের মধ্যে আমাদের কি হয়, ইকোনমিক বেনিফিটটা, ফিনান্সিয়াল বেনিফিটটা ডিক্রিজ হয়ে যায়। এটা দুইটা ওয়েতে হতে পারে, হয় আমার লায়াবিলিটি ইনক্রিজ করবে অথবা আমার অ্যাসেট কমে যাবে। ঠিক আছে, আলটিমেটলি কি হবে আমাদের তাহলে, বলো দেখি?
আলটিমেটলি আমাদের ইকুইটি ডিক্রিজ করবে, তাই না? লায়াবিলিটি কি হবে, কমে যাবে না? ওনার ক্লেমটা কিন্তু কমে যাবে। শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। হ্যালো, কথা শোনা যাচ্ছে? ম্যাম শোনা যাচ্ছে, বাট সেম আগের মতো ডিস্টার্ব করছে। হ্যালো, এত disturb করছে না। এখন শুনতে পাচ্ছ সবাই? জি জি ম্যাম ম্যাম। শোনা। আজকে নেটওয়ার্ক খুব বেশি ডিস্টার্ব করছে। আচ্ছা যাই হোক, আচ্ছা লাস্ট পয়েন্টটা কি বুঝতে পেরেছো সবাই? ইনকাম বুঝতে পেরেছো? জি ম্যাম। এক্সপেন্সে আসে এখন, তাহলে এটা মনে হয় কেটে গিয়ে ধরে বুঝতে পারো না। তো যেটা বললাম যে ইনকাম করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই এক্সপেন্স করতে হবে। এক্সপেন্স ছাড়া কি ইনকাম পসিবল? পসিবল না। এক্সপেন্স আর ইনকাম অ্যাকচুয়ালি দুটো রিলেটেড। সো এখানে যেটা বলছে, সো এক্সপেন্সের ক্ষেত্রে আমাদের এটাকে অপোজিট আমাদের ইনকামের মতো কিছু ক্রাইটেরিয়া আছে, যে এটা কিসের মাধ্যমে আমাদের হয়, ইকোনমিক বেনিফিট ডিক্রিজ করার মাধ্যমে হয়। তো এই ডিক্রিজটা কি দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে আমাদের লায়াবিলিটি ইনক্রিজ হতে পারে, অথবা অ্যাসেট ডিক্রিজ হতে পারে। তো আলটিমেটলি তাহলে কি হবে আমাদের? আলটিমেটলি কি হবে যদি অ্যাসেট কমে যায় বা লায়াবিলিটি বেড়ে যায়? ইকুইটি কমবে। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইকুইটি কিন্তু কমে যাবে। ঠিক আছে? এবং এখানেও আমাদের ইনকামের মধ্যে একটা এক্সেপশন আছে, এক্সেপ্ট ডিস্ট্রিবিউশনস টু ইকুইটি পার্টিসিপেন্ট। তো বিজনেসের ইকুইটি পার্টিসিপেন্ট কারা? বিজনেসের ওনাররা, তাই না? সো বিজনেস থেকে যদি ওনার কিছু নিয়ে নেয়, সেটাকে কিন্তু আমরা এক্সপেন্স বলবো না, সেটাকে আমাদের আলাদাভাবে ইকুইটি ডিস্ট্রিবিউশন হিসেবে রেকর্ড করতে হবে। যেটা নর্মাল নাম আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা ড্রয়িং বলি বা উত্তোলন বলি। ঠিক আছে? যে বিজনেস থেকে অন্য যদি কিছু নিয়ে নেয় তার পার্সোনাল খরচের জন্য, সেটাকে আমরা ড্রয়িং হিসেবে রেকর্ড করে ইকুইটি কমিয়ে দিব। এটা কিন্তু বিজনেসের এক্সপেন্স হবে না। শুধুমাত্র আমার বিজনেস অ্যাক্টিভিটি রান করার জন্য, বিজনেসের অ্যাক্টিভিটির মাধ্যমে যা আমার বেনিফিট কমে যাবে সেটাকে আমি এক্সপেন্স বলবো। যেরকম এই ব্রাদার্স ফার্নিচারের ক্ষেত্রে তার এই ফার্নিচার সেল করার জন্য সে যা যা করবে, যা যা খরচ হবে, তার সবই কি এক্সপেন্স হবে। এটার জন্য কাঠ কেনা, ফ্যাক্টরি কস্ট, এমপ্লয়ি কস্ট, মার্কেটিং কস্ট, অফিস রেন্ট কস্ট,
স্যালারি কস্ট সবই কিন্তু তার বিজনেসের এক্সপেন্স হবে। ঠিক আছে, কিন্তু বাজাজ ফার্নিচার যদি ওনার বিজনেস থেকে সাপোজ 1 লাখ টাকা তার নিজের খরচের জন্য পার্সোনাল ইউজের জন্য সে নিয়ে নিল, তখন এটা কিন্তু আমার বিজনেসের এক্সপেন্স বলতে পারবো না, এটা হচ্ছে তার ইকুইটি ডিক্রিজ করবে থ্রু ড্রয়িং অ্যাকাউন্ট। ওকে, কথা বোঝা গেছে? জি ম্যাম। আর বিজনেস থেকে বিজনেসের প্রফিট যদি আমি ওনারকে দিয়ে দিই, সেটাও তার কি বিজনেসের এক্সপেন্স হবে না, এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড হিসেবে রেকর্ড হয়। এই দুটো জিনিস আমার ইকুইটি কমাবে আলটিমেটলি, কিন্তু রেকর্ডিং এর ক্ষেত্রে আমরা বিজনেসের কাজ, বিজনেসের অ্যাক্টিভিটির মাধ্যমে যা হচ্ছে সেটা, ওনার অ্যাক্টিভিটির মাধ্যমে যা হচ্ছে সেটা দুটো আলাদাভাবে রেকর্ড করব। কারণ আমাদের বিজনেসের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বিজনেস ইটসেলফ এন্ড দ্য ওনার আর টু সেপারেট এন্টিটিস। ওকে, সো ওনার এবং বিজনেস আমাদেরকে দুটো আলাদা এন্টিটি হিসেবে কাউন্ট করতে হয়। সেজন্য আমাদের বিজনেসের ক্ষেত্রে, তোমার কোম্পানির ক্ষেত্রে আমাদের দুটো সেপারেটলি সবসময় সবকিছু রেকর্ড করতে হবে। এক্সপেন্স ক্ষেত্রে আমাদের এটা দুই ভাগে ভাগ করা হচ্ছে, এক্সপেন্স একটা হচ্ছে আদার এক্সপেন্স অর লস। সো এখানে তো আমাদের কি বলা হচ্ছে যে আমার নর্মাল বিজনেস চালু রাখার জন্য অ্যারাইজ ইন দ্য কোর্স অফ অর্ডিনারি বিজনেস অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে এক্সপেন্স আমাদের ইনকাম হচ্ছে, এবং এটা কি ফ্রিকুয়েন্ট ইনকাম হচ্ছে। কারণ দেখো ব্রাদার্স ফার্নিচার কি তার ম্যাটেরিয়াল, ফার্নিচার তৈরি করার ম্যাটেরিয়াল কেনা, তার প্রতিষ্ঠান রান করার জন্য তোমার ভাড়া দেয়া, স্যালারি দেয়া, এই সবকিছু তাকে ফ্রিকুয়েন্টলি ইনকাম করতে হচ্ছে, এবং এগুলোই কিন্তু তার কোম্পানির জন্য এক্সপেন্স। কিন্তু সাপোজ যদি তোমার ব্রাদার্স ফার্নিচার সাপোজ কোনো ফ্যাক্টরিতে আগুন লেগে গেল, ঠিক আছে, এবং তার মাধ্যমে তার ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু তার বিজনেসে আদার এক্সপেন্স আর লস হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ সে যদি তার বিজনেসের কোনো মেশিন বিক্রি করে দেয় এবং সেখান থেকে তার যদি কোনো লস হয়, সেটা কিন্তু তার আদার এক্সপেন্স ও লস হিসেবে কাউন্ট হবে, সেটা কিন্তু বিজনেসের মেইন কোনো কাজের মাধ্যমে কিন্তু অ্যারাইজ হয়নি। এখানে কি বলা হচ্ছে, আদার আইটেম দ্যাট মিট দ্য ডেফিনেশন অফ এক্সপেন্স বাট নট অ্যারাইজ ইন দ্য কোর্স অফ অর্ডিনারি বিজনেস activities that would be called the loss or other expense, and this is infrequently incurred. বোঝা গেছে সবার? তো কনসেপ্ট গুলো ক্লিয়ার? এখানে আঁকার কোনো সমস্যা আছে? না ম্যাম, ক্লিয়ার। বুঝতে পেরেছো সবাই? সো ইনকাম আর এক্সপেন্স এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, দুটোর ক্যাটাগরিটা কেমন সবাই তো বুঝতে পেরেছো? ইনকামটাকে বুঝতে পেরেছো ভালো মতো? এই সময় কি কথা কেটে গিয়েছিল? আবার বুঝিয়ে দেবো এটা? আর কোনো কি কনফিউশন আছে এখানে? না ম্যাডাম। বিজনেসের মেইন ইনকাম কি বুঝতে পেরেছো সবাই, তাই তো? তাহলে এখন দেখো, মোটামুটি এই ক্লাস এবং পরে আর কিছু আমাদের থিওরিটিক্যাল ডিসকাশন থাকবে, আর একটা ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আমরা ইনশাল্লাহ ম্যাথমেটিক্যাল জিনিসগুলো শুরু করতে পারবো। ঠিক আছে, সো মেইনলি তোমাদের ম্যাথের ভ্যালুই বেশি থাকে এই কোর্সে, কিন্তু ম্যাথ গুলো করতে গেলে তোমার থিওরিটিক্যাল কনসেপচুয়াল সাউন্ড থাকতে হবে। ঠিক আছে, এবং তুমি যদি প্রথমে জিনিসটা বুঝে নিতে পারো ভালো মতো, পরবর্তীতে দেখবো সবগুলো অনেক ইজি। এখানে তোমাদের মানে ভালো পারফরমেন্স আমরা অলওয়েজ দেখি, অনেক মানে মোস্ট অফ দা সবাই ভালোই পারফর্ম করো এই কোর্সটাতে। তো জাস্ট প্রথমে একটু ফোকাস দিলে যেটা তোমার জন্য অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, সো এই স্লাইডটা তোমাদের শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক থেকে ইনশাআল্লাহ শুরু করব। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি একবার নিয়ে নেই। ম্যাম এই স্লাইডটা কি আমরা পাবো টিমসে? হ্যাঁ ইনশাআল্লাহ, সবই যা পড়াবো সবগুলো ইনশাআল্লাহ পাবা টিমসে, ইনশাআল্লাহ আমি আপলোড করে দিব। ঠিক আছে, ওকে ম্যাম, থ্যাংক ইউ। টিমসে ইনশাআল্লাহ আমি সবগুলো আপলোড করে দিব।
ঠিক আছে, তাহলে আজকে কিন্তু তোমাদের ডাবল ক্লাস নেওয়া হলো, ঠিক আছে, একসাথে সকালের এবং এই একসাথে নিয়ে নিলাম। ভালো থাকো তাহলে সবাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। শেষ করতে হবে ক্লাসে।